সঙ্গত কারণে ট্রেন চালকের নামটি আমি এখন বলবো না। আর উনি 1978 সালে বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসাবে যোগদান করেন। আর যোগদান করার পর বেশ ভালোই কাটছিল, প্রথম দিকে প্রশিক্ষণ। আর ওই সময় তো আসলে বাংলাদেশে ট্রেন চালকের সংখ্যাও কম ছিল, যার কারণে খুব বেশ দ্রুতই বড় বড় ট্রেন চালানোর দায়িত্ব তারা পেয়ে যেতেন। এখন যেমন অনেক চালক রয়েছেন, একটা ভালো মানের ট্রেন চালিয়ে নিতে হলে দীর্ঘ একটা অভিজ্ঞতার পর তাদেরকে সেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ওই সময় তো আসলে আমাদের রেলওয়েতে জনবলও কম ছিল, আর ট্রেন চালকের সংখ্যাও কম ছিল, যার কারণে মোটামুটি দ্রুত তারা শিখে ফেলে বড় বড় ট্রেন চালানোর দায়িত্বগুলো নিয়ে নিতেন। তো উনি 1978 সালে যোগদান করার পর উনি বেশ মেধাবী একজন মানুষ ছিলেন, খুব ট্যালেন্টেড একজন মানুষ। খুব দ্রুত উনি সবকিছু শিখে ফেলতেন, যার কারণে উনি অল্প বয়সেই উনি বেশ বড় বড় ট্রেন পরিচালনা করেছেন। উনি 1981 সালে বিয়ে করেন। 1983 সালে ওনার একটি পুত্র সন্তান হয়। ভালোই চলছিল সবকিছু, কিন্তু পুত্র সন্তানের বয়স যখন 2.5 বছর, তখন সেই ছেলেটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। একমাত্র ছেলের মৃত্যুতে হাজব্যান্ড ওয়াইফ দুজনই খুব ভেঙে পড়েন, এবং সেটাই স্বাভাবিক। উনি এরপরে একটা দীর্ঘ সময় ছুটি নিয়েছিলেন অফিস থেকে, কারণ উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। ওই অবস্থায় ট্রেন চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি নিতে চাইছিলেন না, কারণ একটু বেখেয়াল হলেই বা কোনো একটা জায়গায় ক্রসিং রয়েছে সেটা যদি খেয়াল না করেন এবং সেই ক্রসিংটা উনি খেয়াল না করে যদি ট্রেনটা এগিয়ে নিয়ে যান, তাহলে তো দুর্ঘটনা নিশ্চিত, তাই না? যদিও বা ট্রেনে কিন্তু একজন সহযোগী চালক থাকে, ট্রেনে সবসময় 2জন ড্রাইভার থাকে, এখন তো আরো বেশি থাকে, 3জন 4জনও থাকে, শিক্ষানবিশ ড্রাইভার থাকে আর কি। তো এভাবে কিন্তু ট্রেন চালিয়ে নেওয়া হয়। তো যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, ভুল করার কোনো সুযোগ নেই, এখানে ভুল বলে কোনো কথা নেই। এই কারণে উনি মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে তিনি অফিস থেকে ছুটি নেন। বেশ অনেকদিনই উনি ছুটিতে ছিলেন, পরে আবার যোগদান করেন। তো উনি যখন ছুটিতে ছিলেন, এর মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল। সেটি হলো ওনার সন্তানের মৃত্যুর মোটামুটি মাসখানেক পরে, এর মধ্যে তেমন কিছু ঘটেনি, মাসখানেক পরে তো উনি একদিন ঘুম থেকে উঠেছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুম থেকে ফিরে যখন এসেছেন, আবার ঘুমাতে যাবেন, ওনার খাটের পাশেই এক পাশে ওনার স্ত্রী শুয়েছিল। তো উনি ডিম লাইটের আলো দেখতে পাচ্ছেন যে উনি যেই জায়গাটাতে শুয়েছিলেন সেই জায়গায় একটা বাচ্চা বসে আছে, এবং বাচ্চা বসার পর সেই বাচ্চাটি তাকে বাবা বলে সম্বোধন করছে, এবং উনি দেখেন এটি আর কেউ নয়, তারই সেই ছেলে সন্তান। কিন্তু ওই সন্তানটি যে মারা গেছে এটা কিন্তু তার নলেজেই ছিল না, মানে তার ওই সময় তার খেয়াল নাই বা ওই সময় তার সেন্সে কাজ করছিল না। অনেক সময় হয় না যে বাচ্চারা যদি বিছানায় বসে থাকে, মা বাবা বা বাচ্চা যাকে পছন্দ করে সে কাছে আসলে 2 হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য, আর বাচ্চা যদি কথা বলতে পারে তাহলে তো সে বলে যে কোলে উঠতে চায় সে। তো ওই 2.5 বছরের বাচ্চা সে বসেছিল, সে 2 হাত সামনে বাড়িয়ে দিয়ে সে বাবার কোলে উঠতে চায়। তো উনিও তাকে কোলে তুলে নেন, স্বাভাবিকভাবেই কোলে তুলে নেন। তো বাচ্চা বলে যে ছাদে যাব। তো উনি কাল বিলম্ব না করে বাচ্চাকে কোলে নিয়ে বাড়ির ছাদে উঠে যান। তো ছাদে বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করে। বাচ্চারা কি হয়, বাচ্চারা কোলের মধ্যেই ঘুমিয়ে পড়ে না? তো উনি কিছুক্ষণ পরে দেখেন ওই বাচ্চা কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো উনি আবার স্বাভাবিকভাবে উনি বাচ্চাকে নিয়ে আসেন, বিছানায় শুইয়ে দেন। ওনার স্ত্রী কিন্তু তখনও ঘুমাচ্ছে, উনিও ঘুমিয়ে পড়েন। সকালে উঠে এই যে রাতে যে ঘটনা ঘটছে এটা কিন্তু উনি বেমালুম ভুলে যান, ওরা কিছু মনেই নেই। প্রতি রাতেই নাকি ওনার হঠাৎ করে ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙার পর উনি দেখতেন
যে ওই যে ওনার সেই মৃত সন্তান, এই সন্তানটি ঘুম থেকে উঠে তাকে ডাকছে। অনেক সময় বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে মা বাবাকে ডাকে, ধাক্কায়, হাত দিয়ে ধাক্কায়। তো বাচ্চাটি তাকে ডাকছে এবং তিনি জিজ্ঞেস করেন, বাবা কি হয়েছে? বলে যে ছাদে যাব। তো উনিও স্বাভাবিকভাবেই তাকে কোলে নিয়ে ছাদে যান। বেশ খানিকক্ষণ পায়চারি করেন, কোনো ধরনের কোনো ভয়ানক ঘটনা কিন্তু ঘটে না। আর উনি যখন বলছেন যে ওনার কোলে বাচ্চাটি ঘুমিয়ে গেছে, উনি আবার নিচে চলে আসেন, আবার বাচ্চাকে শুইয়ে দেন, কিন্তু সকালবেলা উঠে কিন্তু ওনার আর কিছু মনে থাকে না। এইভাবে প্রায় এই ঘটনা ঘটছিল। এদিকে ওনার স্ত্রী, উনি বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করছিলেন যে ওনার হাজবেন্ড মানে রাতের বেলা, অনেক রাতের বেলা উঠে কোথায় যেন চলে যায় সিঁড়ি দিয়ে। তো উনি চিন্তা করেন যে আসলে কোথায় যায়, আমাকে তো কিছু বলে না। তো একদিন জিজ্ঞেস করেন, তুমি রাতের বেলা কোথায় যাও? তো উনি আবার বলেন, রাতের বেলা আমি আবার কোথায় যাব? তো ওনার স্ত্রী বলেন, মনে হয় তুমি ছাদের দিকে যাও। উনি তো একদম অস্বীকার করেন, না আমি ছাদে যাবো কি জন্য রাত বেড়েতে, তুমি মনে হয় ভুল দেখো। তো যেহেতু উনি নিজের চোখে দেখেছিলেন আর ওনার হাজবেন্ড সেটা অস্বীকার করছিলেন, তার কারণে ওই ওয়াইফের মধ্যে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয় যে ঘটনা কি, এই রাত বিরেতে ছাদে ওঠে কেন? ছাদে উঠে কি অন্য কোনো মহিলা মানুষের সাথে গল্প টল্প করে কিনা? তখনকার সময় কিন্তু মোবাইল ফোন ছিল না, হয়তো বা ছাদে ওই বাড়িতে অন্য ভাড়াটিয়ারাও ছিল, সেখানেও মহিলা ছিল, কেউ আবার তার সাথে কথা বলতে উঠে কিনা রাতের বেলা। তো উনি এই চিন্তা করেছেন। তো উনি চিন্তা করেছেন এইবার, বিশেষ করে ওই রাতে, যে রাতে উনি চিন্তা করেছেন যে প্রতিদিনই তো যায়, আজ রাতে কে হাতে নাতে ধরবো যে কি করে, কার সাথে কথা বলে, বা কেনই বা যায়। তো তখন উনিও ঘুমের ভান করে পড়ে আছেন বা হালকাভাবে ঘুমিয়েছেন, খুব গভীর ঘুমে উনি আচ্ছন্ন আসলে হওয়ার চেষ্টাও করেননি যে ওনার হাজবেন্ড যাতে উঠলেই উনি টের পান। তো ওই রাত্রে আবার উনি কি করেছিলেন, মানে কফি বা কিছু একটা জাতীয় খেয়েছিলেন যাতে করে ওনার ঘুম গাঢ় না হয় বা ঘুম সহজে না আসে। তো উনি হালকা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। হঠাৎ রাত আনুমানিক 1:30 কি 2টার দিকে উনি ফিল করেন যে ওনার হাজবেন্ড বিছানা থেকে উঠে দরজাটা খুলে ছাদের দিকে গেল বলে মনে হচ্ছে, কারণ ওখানে সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছিল এবং ওই পায়ের শব্দটা ওই সিঁড়ির উপরের অংশ থেকে আসছিল। তো উনিও চুপি চুপি আস্তে 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 পিছনে ওই সিঁড়ি দিয়ে উঠে চলে যান। যাওয়ার পর তিনি যা দৃশ্য দেখতে পান, এটি দেখার জন্য তিনি নিজেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওনার হাজবেন্ড একটা বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই বাচ্চাটি আর কেউ নয়, তারই মৃত সন্তান। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে দেন এক চিৎকার। ওনার এক চিৎকারে ওনার হাজবেন্ড যে সামনে হাঁটাহাঁটি করছিল তার সেন্স ফিরে আসে। তিনি ওই চিৎকার শুনে হঠাৎ করে, মানে আমরা অনেক সময় শক খেলে যেরকম শরীর কেঁপে ওঠে, ওরকম তো কেঁপে ওঠে। ওই চিৎকার এরকম শরীরটা কেঁপে উঠেছিল। তো কেঁপে ওঠার পর দেখে যে সামনে তার স্ত্রী চিৎকার দিয়েছে। তো উনি আবার বলেন যে কি ব্যাপার, তুমি এত রাতে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন ওনার স্ত্রী বলছে, তোমার কোলে কে? তখন বলে যে কোলে কে মানে, আমি তো ঘরের মধ্যে, কোলে কে আসবে? বলে না তুমি ঘরে না, তুমি ছাদের উপরে। বলে আমি ছাদের উপরে, চারদিকে তাকায়, আসলে তাই তাই তো, আমি ছাদের উপরে কি করতেছি এত রাত্রে? তো উনি আমার ওনার ওয়াইফকে বলেন, আমি এত রাত্রে ছাদে কি করতেছি, আমার তো ঘরের মধ্যে থাকার কথা। তখন বলেন যে তাড়াতাড়ি নিচে চলো, মানে তার ওয়াইফ বলতেছেন যে নিচে চলো, পরে কথা বলবো। আসলে কি ওনার তো সেন্সই কাজ করে না এবং উনি সকালে উঠে সেটা ভুলে যান। আর পরবর্তীতে ওনার মনে হয়েছে ঘরে ঢোকার পর ঠান্ডা মাথায়, যে আসলেই তো একটু একটু করে মনে পড়ছে যে আমি তো আমার বাচ্চাকে কোলে নিয়েছিলাম, তারপরে রাত্রেবেলা আমার বাচ্চা আমাকে ডাকে, আমি তো একটু আগেই আমার বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছিলাম, মাঝে মাঝে যে ঘটনা ঘটতো আমি কিভাবে ভুলে গেলাম এটা উনি নিজের কাছে নিজে প্রশ্ন করছে, কিন্তু কোনো উত্তর বের করতে পারছেন না তিনি, যে কেন উনি এটা ভুলে যেতেন। আর মৃত সন্তান কি কখনো ফেরত আসতে পারে? নিশ্চয়ই না। তো বিষয়টা নিয়ে উনি ভাবনা চিন্তা করতে থাকেন। তার ওয়াইফ তাকে সান্ত্বনা দেয় যে তুমিও তো তোমার ছেলেকে খুব ভালোবাসতা, হয়তো বা হ্যালুসিনেশন হয়েছে বা মানসিক কোনো সমস্যা হয়েছে, তোমার আরো বিশ্রাম দরকার, অফিস থেকে ছুটি নিয়েছো, তোমার আরো বিশ্রাম দরকার। তো এটা বলেন। এখন
প্রিয় লিসেনার্স, এরপর থেকে কিন্তু বেশ কয়েকদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ এক রাত্রে ঘটে আর একটি ঘটনা। ওনার কাছে মনে হয় কেউ ছাদ থেকে তাকে ডাকছে, এবং এই ডাকটা ওনার সন্তানের, ওই 2.5 বছর বয়সী বাচ্চা যেভাবে ডাকতো সেভাবে। তো উনি ওই মায়াজালে পড়ে দরজা খুলে ছাদের দিকে যান এবং গিয়ে দেখেন যে সেখানে বিশাল মাথা, মানে মানুষের শরীরের উপরে যে মাথাটা সাধারণত যে সাইজে থাকে তার থেকে 5-6 গুণ বড়। শরীর ঠিক আছে, কিন্তু 5-6 গুণ বড় একটা মাথা, এবং মাথাটা আর কারো নয়, এটা তার সেই সন্তানের। তখন ওনার ওই মায়াজালটা কেটে যায়, উনি বুঝতে পারেন যে উনি কোথায় আছেন। বিশেষ করে ওটা দেখে যখন উনি ভয় পেয়েছেন, তখনই ওনার সেন্স ফেরত আসে। তখন ওই মানে ওই অবয়বটি তাকে বলে ওঠে, বাবা, আমাকে তো তুমি খুব ভালোবাসতা, তোমার ঘরে কিন্তু আমার ভালোবাসায় ভাগ বসানোর লোক আসতেছে, আমি কিন্তু এটা হতে দেব না, তোমার কিন্তু আর কোনো সন্তানাদি আমি হইতে দিব না। এই কথা বলেন। এই কথা বলে ওই ছেলেটা মানে বা ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়, আর উনি দেন এক চিৎকার। ওনার চিৎকারে ওনার ওয়াইফ যে আছে ছাদ থেকে চিৎকার দিচ্ছে তাতে কি, কিন্তু নিচে ওই শব্দ শুনে ঘুম ভেঙে যায়। উনি দেখেন ওনার হাজবেন্ড নাই, উনি তাড়াতাড়ি করে ঘর থেকে উঠে দরজা খোলা, উনি মনে করছেন ছাদেই গেছে, উনি ছাদে যান, ছাদে গিয়ে দেখেন ওর হাজবেন্ড। তো তখন উনি অজ্ঞান হননি, মানে ওনার হাজবেন্ড অজ্ঞান হননি, তাকে ধরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর উনি কিন্তু কিছু বলেন না। ওনার হাজবেন্ড, ওই মহিলার হাজবেন্ড মানে তাকে জিজ্ঞেস করে হাজবেন্ডকে যে কি হয়েছে, উনি কিছু বলেন না, যে কি হুমকি দিয়েছে, তাহলে হয়তো বা ওনার স্ত্রী ভয় পাবেন, কারণ ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তো এরপরে যেটা হয়, পরের দিন ওনার স্ত্রী বলে যে আচ্ছা, গত রাত থেকে তো আমার বেবিটার কোনো নড়াচড়া আমি ফিল করছি না। তখন তার ওয়াইফ মানে তখন ওনার হাজবেন্ড উনি বলেন, মানে যে ট্রেন চালক যিনি, তো উনি বলেন যে এটা তো হতেই পারে কোনো কারণে, হয়তোবা সাময়িক সময়ের জন্য বা 1-2 দিনের জন্য সমস্যা হতেই পারে। কিন্তু ওই দিন বিকাল থেকে ওনার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছিল, এবং ওনার মনে হচ্ছিল যে ওনার প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে এবং কোনো একটা অঘটন ঘটেছে। তো ওনার হাজবেন্ডকে দ্রুত খবর দেওয়া হয়। ওনার হাজবেন্ড তখন ঘরের বাইরে গিয়েছিলেন, মানে একটা বাজার টাজার কোথাও গিয়েছিলেন আর কি। ওই সময় তো মোবাইল ফোন ছিল না, চট জলদি ফোন করতেও পারেননি। তো ওনার হাজবেন্ডকে যখন খবর দেওয়া হয়, তখন ওনার হাজবেন্ড আসেন বাড়িতে। আসার পরে দেখেন ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছেন আর পেটটা অস্বাভাবিক রকমের ফুলে গেছে। দ্রুত তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার এটা দেখে বলেন যে মনে হচ্ছে যে আপনার পেটের সন্তান সে জীবিত নেই, সে মারা গেছে, এবং মারা যাওয়ার কারণে সেটা ফুলে উঠেছে। তো ওনার স্ত্রী তো এটা মানতেই চান না, যে না না না, ঠিক আছে, যে গত দিন থেকে বাচ্চার নড়াচড়া কম ছিল, বা আজকে সারাদিন আমি পাই নাই, কিন্তু মারা যাবে এটা তো হতে পারে না। কিন্তু ওনার পেটে যেভাবে ব্যথা হচ্ছিল, ডাক্তার সিদ্ধান্ত নিলেন তাকে সিজার করতে হবে। এবং সত্যি সত্যি সিজার করে দেখা গেল যে ওনার পেটের মধ্যে যে সন্তান ছিল, সেই সন্তানটি মৃত সন্তান। শুধু এখানেই শেষ নয়, ওই সন্তানটির মাথাটা স্বাভাবিক থেকে বেশ বড়, মনে হচ্ছে স্বাভাবিক বাচ্চার যতটুকু মানে যেরকম আকৃতির মাথা থাকার কথা, তার থেকে 3-4 গুণ বড় মাথা। এবং ডাক্তার বললেন যে এই কারণে আপনার পেট অস্বাভাবিক রকমের ফুলে উঠেছিল। কিন্তু এত বড় মাথা কেন, এটা অন্য কোনো জেনেটিক কোনো সমস্যার কারণে এটা হতে পারে, এটা বলেছিলেন যে এটারও একটা নাম আছে মেডিকেল সায়েন্সে। যাই হোক, তো মন টন খারাপ, একটা সন্তান মারা গেছে, আবার একটা সন্তান ভূমিষ্ঠ হচ্ছিল, সেও মারা গেল 7 মাসের মাথায়, মানে পেটে থাকা অবস্থাতেই। তো খুব ভেঙে পড়েছিলেন আর কি, সত্য কথা বলতে যেটা। কিন্তু ওই যে সন্তানটা হুমকি দিয়েছিল, তখন মানে যখন ডাক্তার বললো যে মারা গেছে, তখন পরবর্তীতে যখন ওনার স্ত্রী একটু স্বাভাবিক হয়, ওই তখন তো তার মনে হয়েছিল যে বিষয়টা ওই অবয়বটির কথা, কিন্তু পরবর্তীতে উনি ওনার স্ত্রীর সাথে শেয়ার করেন যে এই ঘটনা আমাকে তো এরকমটা বলেছিল। তো এরপরে কি হয় যে ওনারা ভালো ওঝা কবিরাজ এদেরকে দেখান, হুজুরদেরকে দিয়ে ঝাড়ফুঁক করান। তো হুজুররা বলে যে আপনার উপর পিশাচের ছায়া আছে, এই জন্য এরকমটা হচ্ছে।
আপনার বাচ্চা ওগুলো সে তো মারাই গেছে, কিন্তু আপনার বাচ্চার রূপ ধরে এক পিশাচ আসে এবং পিশাচ এসে আপনার আদর নিতে চায়, মানে ওই যে যিনি ট্রেন চালক আর কি, তাকে বলছেন যে আপনার আদর নিতে চায় ওই পিশাচটি, কিন্তু খবরদার তার মোহে আপনি পড়বেন না। তো তাকে ঝাড়ফুঁক করা হয়। এরপরে বেশ অনেকদিন কোনো সমস্যা হয় না, কিন্তু এই সমস্যা না হলেও আর একটা সমস্যা কিন্তু প্রকট হয় পরিবারে। সেটি হলো ওনার স্ত্রী যখনই সন্তান সম্ভবা হতেন, সন্তানের পেটের মধ্যে বয়স যখন 6 কি 7 মাসের মতো হতো, তখন সে বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিত এবং পরবর্তীতে দেখা যেত সেই বাচ্চা পেটের মধ্যেই মারা গেছে এবং আবার সিজার করে তাকে বের করতে হতো। এই ধরনের সমস্যা কিন্তু উনি 3-4 বার ফেস করেছেন, 1-2 বার না, 3-4 বার ফেস করেছেন। তো ওরা ধারণা করেছিলেন যে এই সমস্যা ওই কারণে হচ্ছে, ওই যে পিশাচ বলেছিল আর কোনো সন্তানাদি হতে দেবে না। কিন্তু এই সমস্যা তো বন্ধ হচ্ছে না, এটা তো একটা সলিউশন করার দরকার, তাই না? এটা সলিউশনটা হবে কিভাবে? এখন একটা সময় কিন্তু ওই ভদ্রলোক যিনি ট্রেন চালক উনি আবার চাকরিতে যোগদান করেন, যখন উনি মানসিকভাবে স্টেবল হন, যোগদান করেন। এক রাত্রে একটি ঘটনা ঘটে, সেটি হলো যে উনি ঢাকা থেকে ট্রেন নিয়ে, ওই ট্রেনটা খুলনায় যেত, খুলনাগামী একটা ট্রেন ছিল। তো যখন ঈশ্বরদী হয়ে পাবনা যে হার্ডিঞ্জ ব্রিজটা রয়েছে, ওই হার্ডিঞ্জ ব্রিজের বেশ আগে আর কি, আপনারা যারা ওইদিকে গিয়েছেন আপনারা জানেন যে ঈশ্বরদী পার হয়ে বেশ অনেক দূরে থেকেই হার্ডিঞ্জ ব্রিজ তো অনেক উঁচু, তাই না? যার কারণে কিন্তু ওই মাটি কিন্তু ফেলে রাস্তাটা উঁচু করা হয়েছে, তা না হলে ট্রেন কিভাবে যাবে, ওই উঁচু ব্রিজে কিভাবে উঠবে? এই জন্য স্বাভাবিক যেই রাস্তা বা নিচে যে রাস্তা, সেখান থেকে কিন্তু রেল লাইনের যে উঁচু, ওই বিশাল একটা বাঁধের মতো, এটা কিন্তু অনেক উঁচু। তো ওই দিক দিয়ে কিন্তু ট্রেন আসে। তো ট্রেনটা আসছিল, তো হার্ডিঞ্জ ব্রিজের আগে মানে ওই পাকশি স্টেশনে কিন্তু ওই ট্রেনটা থামে না, হার্ডিঞ্জ ব্রিজের এই পাশের অংশে থামে না, একবার ভেড়া মারা গিয়ে থামে। তো উনি যাচ্ছিলেন যেতে যেতে, যখন হার্ডিঞ্জ ব্রিজ থেকে তখনও হয়তো বা 1 কিলোমিটার দূরে আছেন, এমত অবস্থায় উনি হঠাৎ করে দেখতে পান দূরে, মানে রেল লাইনে যে আলো রয়েছে সে আলোতে উনি দেখতে পাচ্ছেন যে দূরে একটা বাচ্চার মতো দুই রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো উনি ওইটা দেখে প্রথমে হুইসেল বাজান, তো দেখে যে না, সেটা দাঁড়িয়ে আছে। ট্রেনটা যত কাছে আসছিল, তো ওনার কাছে মনে হলো যে এই বাচ্চাটা আসলে অন্যরকম একটা বাচ্চা এবং তার মাথা অনেক বড়। ট্রেনটা যখন আরো বেশি কাছে চলে আসে, তীব্র আলোতে উনি দেখতে পান এটা আর কেউ নয়, ওনার সেই মৃত সন্তান, কিন্তু মাথাটা অনেক বড়। উনি এই দৃশ্য দেখে কিছুটা আসলে ভয় পাননি, মনে হয়েছিল যে আরে আমার সন্তান সামনে দাঁড়িয়ে আছে, এখনই তো ট্রেন তার উপর দিয়ে উঠে যাবে, নিশ্চিত মৃত্যু হবে। ওদিকে উনি বুদ্ধি করে যে কাজটি করেছেন, ওই সময় ওনার সেন্স ঠিক ছিল। পাশে ওনার যে ড্রাইভার, ওনাকে বলছেন ভাই দেখেন তো সামনে কিছু দেখেন কিনা, আমি তো একটা বাচ্চাকে দেখি। তো উনি আবার বলেন যে কই, আমি তো কিছু দেখি না। বলে ট্রেনটাকে থামাবো, মানে উনি আবার মনে প্রাণে চাচ্ছিলেন ট্রেনটা থামাতে। বাবার মন তো যতই ভয়ানক হোক না কেন, ওই সময় উনি ভয় পাচ্ছিলেন না, ওনার বিষয় মাথায় আবার ওই জিনিসটা কাজ করছিল না। তো তখন পাশে থাকা ওনার সহযোগী ড্রাইভার বলেন যে খবরদার ভাই ট্রেন থামেন না, কারণ এখানে প্রথমত ডাকাতের ভয় আছে, আর এই মুহূর্তে আপনি হঠাৎ করে ট্রেন থামান তাহলে এই বগি বেঁকে যেতে পারে, চাকা চ্যুতি হতে পারে লাইন থেকে, আর এত উপরে রয়েছি আমরা, মানে মাটি থেকে তো ওই লাইনটা বেশ উঁচুতে, যদি একটা বগি শুধু কাত হয়ে যায়, কারণ একটা বগির সাথে তো আরো বগি লাগানো, তাহলে কিন্তু পুরো ট্রেন কিন্তু একদম নিচে পড়ে যাবে গড়াতে গড়াতে, আর পৃথিবীর ইতিহাসে ভয়ানক একটি ট্রেন দুর্ঘটনা হবে এখন, খবরদার এই কাজ করেন না। এই কথাগুলো কিন্তু মাত্র 15 থেকে 20 সেকেন্ড সর্বোচ্চ এরকমের মধ্যে হচ্ছে। ট্রেনের গতিটা যদিও কম ছিল আর কি ওই সময়, এই জন্য উনি মূলত থামাতে চেয়েছিলেন। তো যাই হোক, ট্রেনটা থামানো হয় না, ট্রেন ওটার মধ্যে চলে যায়, কিন্তু ওনার মন তো মানে না যে হাই রে কি করলাম। উনি যখন ভেড়ামারা স্টেশনে যান, ভেড়ামারা স্টেশনে যাওয়ার পর ভেড়ামারা স্টেশনের যিনি কর্তব্যরত স্টেশন মাস্টার ছিলেন, তাকে উনি বলেন, কারণ ভেড়ামারা স্টেশনে গিয়ে কিন্তু কিছু সময় ট্রেন থামে আর কি, তাকে বলেন যে এরকম একটা ঘটনা, ওই পাকশি হার্ডিঞ্জ ব্রিজে ওঠার আগেই, ঈশ্বরদী থেকে পাকশি হার্ডিঞ্জ ব্রিজে ওঠার আগেই একটা দূরত্বের কথা বলে, এই দূরত্বের মধ্যে
কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেটা জরুরি খবর নিয়ে জানান। তখন স্টেশন মাস্টার সাথে সাথেই পাকশি স্টেশনে ওনাদের যে নিজস্ব টেলিফোন লাইন থাকে রেলওয়ে স্টেশনে, সেটা দিয়ে ফোন করেন। ফোন করার পরে বলেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তখন পাকশি মানে রেলের যিনি মাস্টার আর কি, উনি ওখানে কর্তব্যরত কয়েকজন ছিলেন, টহল পুলিশ ছিলেন নিচে, তাদেরকে নিয়ে ওই জায়গাতে ওইটুকু হাঁটাহাঁটি করেন, কিন্তু ওইখানে কোনো দুর্ঘটনার চিহ্ন তাদের চোখে পড়ে না। তখন তারা জানিয়ে দেন যে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। ওইদিকে ভেড়ামারা থেকে কিন্তু ট্রেন মানে যাওয়া শুরু করেছে, পোরাদা স্টেশনে এসে থামে। তখন ওই পোরাদা স্টেশনে এসে উনি আবার ট্রেন থেকে নেমে আবার ওই পাকশি যেই স্টেশন মাস্টার তাকে ফোন করেন টেলিফোনে ফোন করার পর পাকশি স্টেশন মাস্টার বলে দেন আপনি তো ভেড়ামারা থেকে ট্রেন নিয়ে চলে আসছেন, আমি তো ওইখানেও জানিয়ে দিচ্ছি, আপনাকে এখনও জানিয়ে দেই এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। আর আপনি এটা নিয়ে খুব বেশি কথা বলেন না, এটা আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। ওনার যে সহযোগী যিনি ছিলেন ট্রেন চালক, উনিও বললেন যে ভাই আপনি এটা নিয়ে আর কোনো কথাই বলেন না, তাহলে কিন্তু আপনি পাগল বলে সাব্যস্ত হবেন, তখন আপনার চাকরি থাকবে না। কারণ সরকারি চাকরির নিয়ম অনুযায়ী কেউ যদি উন্মাদ হয়ে যায় তখন ওদের চাকরি থাকে না। পাগল বা মানে এরকম যদি মানসিক ভারসাম্যহীন হয়ে যায় আর কি, এবং ডাক্তার যদি তাকে মানসিকভাবে ভারসাম্যহীন হিসেবে ঘোষণা করে, মানে এই কারণে বলছে যে একজন ট্রেন চালক উনি যদি এই ধরনের আবল তাবল বলতে থাকে তাহলে তো একটা তদন্ত কমিটি গঠিত হবে এবং তাকে তো একটা মেডিকেল বোর্ডের মুখোমুখি হতে হবে। সেখানে যদি উল্টাপাল্টা কথা বলে তারা তো বলবেই যে এই মানসিকভাবে ভারসাম্যহীন, একে দিয়ে ট্রেন চালানোর মতো গুরুত্বপূর্ণ কাজ করানো যাবে না। তো উনিও বিষয়টা চেপে যান। তো এরপরেও মাঝে মাঝে নাকি ওই জায়গাটাতে এসে মানে হার্ডিঞ্জ ব্রিজ যেখানে মানে বিশেষ করে পাকশির অংশে, সেখানে হঠাৎ করে নাকি ওই বাচ্চাটাকে দেখতেন তিনি, মানে তার যে বাচ্চা কিন্তু মাথাটা অনেক বড়। প্রিয় লিসেনার্স, উনি চিন্তা করেন যে এই লাইনে ট্রেন চালাতে গেলে এই ধরনের সমস্যা হচ্ছে, আমি লাইন চেঞ্জ করি। তখন উনি আবেদন করার পরে ব্যাটা বলে মিলে যায়, কারণ ওনারই এক ব্যাচমেট সে ঢাকার সিলেট রুটে ট্রেন চালাতো। তো ওনার বাড়ি আবার খুলনা বেল্টে হওয়ার কারণে সে আবার চাচ্ছিল যে এই দিকে মানে চালাতে ট্রেনটা। তো উনি যখন আবেদন করেন যে তাকে সিলেট রুটে দেওয়া হোক, এখন যারা মানে কর্তৃপক্ষ ছিলেন তখন তারা চিন্তা করলেন যে আরে ওইখানে একজন ড্রাইভার তো আবার এই রুটে আসতে চাচ্ছে, সেও খুব ভালো পাকা ড্রাইভার, তো তাকে নিয়ে আসি। এই জন্য দ্রুত তার পোস্টিংটা হয়ে যায়। তো উনি সিলেট রুটে গাড়ি চালাচ্ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু প্রিয় লিসেনার্স, ওদিকে কিন্তু একটা ব্যাপার, সেটা হলো ওনার ওয়াইফ কিন্তু মানে যতবারই প্রেগনেন্ট হতেন বলেছি যে 6 থেকে 7 মাসের মধ্যে তার সন্তানটি মারা যেত। এবং আরো একটা ব্যাপার হলো যে সন্তানগুলো মারা যেত, সিজার করে বের করতে হয়েছিল, পেটের মধ্যে যেহেতু মারা যেত, প্রত্যেকের মাথা স্বাভাবিক থেকে বেশ বড় ছিল। ডাক্তাররা এটা একটা জেনেটিক ডিসঅর্ডারের কারণে এটা হয়েছে এটা বলেন, এবং এর মানে মেডিকেল সায়েন্সের যে ব্যাখ্যা আছে সেটা ব্যাখ্যা দেন। কিন্তু যিনি ট্রেন চালক উনি কিন্তু এই ব্যাখ্যাগুলোতে সন্তুষ্ট হতে পারছিলেন না। উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, আমার সন্তানের মৃত্যু হয়েছে, আমরা তো মেনে নিয়েছি, ধৈর্য ধারণ করেছি, তারপর এই সমস্যাগুলো কেন হচ্ছে? এই আজব পিশাচ থেকে উৎপত্তি হলো যে আমাকেও ভয় দেখাচ্ছে এবং আমার ক্যারিয়ারটাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। তো উনি চিন্তা করেছেন যে ওই রুটটা চেঞ্জ করলে হয়তো সমস্যা হবে না, কিন্তু ভুল ছিল। উনি ঢাকা সিলেট রুটে যখন ট্রেন চালাতেন, উনি এক রাতের বেলা উনি খেয়াল করেন যখন ওই সিলেট থেকে ট্রেন নিয়ে উনি আসছিলেন আর কি রাতের বেলা, যখন লাউয়াছড়া বনের মধ্যে দিয়ে গিয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু লাউয়াছড়া বনে অনেকেই গিয়েছেন, অত্যন্ত মনোরম এক দৃশ্য যখন লাউয়াছড়া বনের মধ্য দিয়ে ট্রেন চলে। কিন্তু দিনের বেলা যতটা সুন্দর লাগে, রাতের বেলা কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ওই জায়গা। উনি যখন রাতের বেলা যাচ্ছিলেন, হঠাৎ করে উনি সামনে দেখতে পান লাউয়াছড়া বনের মধ্যে কিন্তু প্রিয় লিসেনার্স ট্রেন কিন্তু আস্তে আস্তে চলে, এটা সংরক্ষিত বনাঞ্চল। তো উনি দেখতে পাচ্ছিলেন যে 10 থেকে 15টি মাথা বড় বড় বাচ্চা অবয়ব দাঁড়িয়ে আছে ট্রেনের লাইনের মাঝামাঝি, বেশ দূরে দাঁড়িয়ে আছে অবশ্য, কিন্তু আলোতে বোঝা যাচ্ছিল স্পষ্ট। তো যত কাছে আসছিল ওনার মনে হয় যে আরে এ তো আমার সন্তানের মতোই চেহারা। উনি ওই সময় কিন্তু একদম স্বাভাবিক সেন্সে ছিলেন, কোনো মানে উল্টাপাল্টা সেন্সে ছিলেন বিষয়টা এরকম না, উনি স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছিলেন।
তো ওনার যিনি সহকর্মী উনি একটু তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আর কি ওই সময়টাতে। তো উনি কিন্তু জানতেন, মানে ট্রেন চালক যিনি উনি জানতেন যে ট্রেন এখানে থামানো যাবে না, কোনোভাবেই থামানো যাবে না, কারণ আমি যা দেখছি এটা ভুল, এটা সেই পিশাচদের আবির্ভাব হয়েছে সামনে। তো উনি ট্রেন চালাচ্ছেন, তো দেখা গেল যে ওই বাচ্চা কাচ্চার রূপ ধরে বসে আছে যেগুলো, ওগুলোর উপর দিয়ে উনি ট্রেন চালিয়ে দেন। কিন্তু এর 10 থেকে 15 সেকেন্ড পরেই উনি ফিল করেন যে এই যে 10 থেকে 15টা জিনিস অবয়ব সামনে ছিল, এই প্রত্যেকটা ট্রেনের ভিতরে ঢুকেছে, লাফিয়ে লাফিয়ে, মানে ট্রেনের যে ইঞ্জিনের মধ্যে ঢুকেছে। ঢোকার পরে এরা তাকে আক্রমণ করেছে। এখন ট্রেন তো আর বাসের মতো না যে সারাক্ষণ স্টিয়ারিং ধরে থাকতে হবে, ব্রেক বা এক্সেলেটরের ওখানে পা থাকতে হবে। ট্রেন কিন্তু নিজের গতিতে চলতে থাকে। তো ট্রেন চলছিল আর তার সাথে ধস্তাধস্তি হচ্ছে ওই জিনিসগুলো তাকে আক্রমণ করেছে। এদিকে কি হয়েছে, উনি বারবার মাটিতে পড়ে যাচ্ছিলেন, এরকম শব্দ হয়েছে কিছুটা। ট্রেনের ইঞ্জিনের মধ্যে তো অনেক ঘর ঘর শব্দ থাকে, এই শব্দের টুকটাক শব্দ টের পাওয়া যায় না। কিন্তু ওনার যিনি কলিগ ছিলেন, ওনার কোনো কারণে তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেছে। উনি দেখেন যে ওনার পাশে যিনি ড্রাইভার, উনি মনে হচ্ছে শূন্যের মধ্যে কিছু একটার সাথে ধস্তাধস্তি করছেন। তো উনি আবার এগিয়ে গিয়ে ওনার গায়ে হাত দেন, এই ভাই কি করেন? তখন ওনার সেন্স ফেরে, আরে কি করি আমি তো মারামারি করছিলাম এতক্ষণ। তো ওনার সহযোগী বলে যে মারামারি করছিলেন মানে? বলে কেন, আপনি দেখেন নাই? তো অন্য ড্রাইভার বলে না, আমি তো কিছু দেখিনি। তখন উনি চুপ করে যান এই কারণ শুরুতেই বলেছি এবং আপনারাও বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স, যে একজন ট্রেন চালক তিনি যদি মানসিকভাবে স্টেবল না থাকেন, তার কি ভয়ানক ট্রেন দুর্ঘটনা হতে পারে। তো উনি চুপ করে যান, মানে ওই সময়ের মতো চুপ করে যান আর কি। তো এরপরে উনি আবার দীর্ঘ ছুটি নেন, যে উনি মানসিকভাবে বেশ অসুস্থ, এটা আবেদন করেই উনি ছুটি নেন আর কি। তার রেস্ট দরকার, ভালো চিকিৎসা দরকার। তো উনি চিকিৎসা নেওয়ার জন্য আবার ছুটি নেন, ছুটি নিয়ে আবার চলে আসেন। তো ঘটনা যেটা হয় সেটা হলো যে একবার কি হয়, উনি রিক্সায় যাচ্ছেন, একজন রিক্সা চালক আর কি। তো যদিও সে খুব জীর্ণ শীর্ণ শরীর ছিল, পোশাক আশাক খুব একটা বেশি ভালো না থাকলেও তিনি পাঞ্জাবি টুপি পরা ছিলেন আর লুঙ্গি পরা ছিলেন। তো উনি বেশ খানিকটা পথ যাওয়ার পর ওই রিক্সা চালক তাকে বলছে যে আচ্ছা জনাব, আপনার মন খুব খারাপ, কেন জানতে পারি? তো উনি আসলে এমন ভাবে, রিক্সাওয়ালা তাকে জানতে চেয়েছিলেন, অনেক সময় বলে না যাই বাটা আমার এই সমস্যা জেনে তুই কি করবি, এরকম অনেকে বলে ওঠে কিন্তু। তো ওনার এইভাবে বিনীতভাবে প্রশ্ন করা শুনে ওই ট্রেন চালক ওনার কোনো কথা লুকাতে পারেননি, উনি সব ঘটনা বলেন। তখন ওই রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বলেন, আপনাকে আমি উপকার করার চেষ্টা করব এক শর্তে, আপনি এই ঘটনা কাউকে বলতে পারবেন না, বললে আমার ক্ষতি হবে বলতে ওই রিক্সাওয়ালার ক্ষতি হবে, মানে ওনার যে ক্ষতি হবে ট্রেন চালকের এটা বলে নাই। তখন বলে যে ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনার কথাই থাকবে। তো উনি একটা পানি পড়া দেন, বলেন যে আগামী 3 মাস এই পানি আপনারা কন্টিনিউ খাবেন, এবং আল্লাহ তাআলা যদি চান, যদি এই তদবিরে কাজ হয় তাহলে আমাকে জানাবেন, এবং তারপর আমি আবার পানি পড়া দেব, আপনার 10 মাস, মানে আপনিও খাবেন, আপনার ওয়াইফকেও খাওয়াবেন। তো ভালো কথা, উনি পানি পড়া দেন। 3 মাস পর একটা সুসংবাদ আসে, সেটা হচ্ছে যে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব হয়েছেন। কিন্তু আশ্চর্যজনক বা মিরাকল ব্যাপার যেটা, সেটা হলো যে ওনার স্ত্রীর একটা মেজর অপারেশন হওয়ার কারণে ডাক্তার বলে দিয়েছিলেন যে ওনার আর কোনো সন্তানাদি হবে না, এটা সম্ভাবনা খুব কম, ডাক্তার এরকম বলে দিয়েছিলেন। এরপর ওনারা ট্রাই করেছিলেন, ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু প্রত্যেক ডাক্তার একই কথা বলেছে। এখন 3 মাস পর হঠাৎ করে ওনার সন্তান হওয়ার খবর ওনার কানে আসে, হওয়ার খবর বলতে পেটে আসার খবর আর কি। এতে উনি খুব খুশি হন, উনি আবার সেই রিক্সা চালকের সাথে দেখা করেন বলতে ওনার সাথে চলাচলে মাঝে মাঝে দেখা হতো আর কি। তো যখন তার সাথে দেখা হয় তখন এই বিষয়টা বলেন, তখন ওই রিক্সা চালক ওনাকে আর একটা পানি পড়া দেন, বলেন যে এই পানিটা আপনারা কন্টিনিউ খেতে থাকবেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওই 10 মাস পর্যন্ত এটা আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনিও মাঝে মাঝে খাবেন। তো
তো ঠিক আছে, সবকিছু চলছিল। এখন সমস্যা যেটা দেখা দিল সেটা হলো ওনাদের আত্মীয় স্বজনরা, তারা তো জানতো যে ওনার স্ত্রীর সন্তান হবে না, আর যেটা একটা মেজর অপারেশন হয়েছিল। এখন সন্তান মানে গর্ভধারণ করার কারণে তারা খুব আবেগ তো ছিলই, এবং আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সন্তানাদি হচ্ছিল না এরাও তাকে খুব করে প্রেশার, মানে প্রচন্ড প্রেশার দিচ্ছেন, যে বলেন কান্নাকাটি জুড়ে দিছে যে আমাদেরও তো সন্তান নেই, আপনি কি চান না যে আমাদের সন্তান হোক, বলেন না, কোত্থেকে তদবির নিলেন। এরকম চাপাচাপির কারণে উনি বলে দিয়েছেন যে আমি একজন রিক্সা চালকের কাছ থেকে তদবির নিয়েছি। তখন বলছে রিক্সা চালকের বাসা কোথায়, তো বাসা তো চিনি না, আমার সাথে সবসময় দেখা হয়। তো এইভাবে ওই রিক্সা চালকের মানে অপেক্ষায় যেই জায়গাগুলোতে, যে পয়েন্টগুলোতে তাদের সাথে দেখা হতো, তার ওই আত্মীয় স্বজনকে নিয়ে, একজন আত্মীয় স্বজন বলতে ওই 1-2 জন আত্মীয়কে নিয়ে সারা শহর খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে আর পাওয়া যায় না। এদিকে বেশ কিছু রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, তারাও তার বাসার ঠিকানা দিতে পারে না। তবে একজন রিক্সা চালক তার বাসা চেনে, তার রিক্সায় তার বাড়িতে যাওয়া হয়। তো বাড়িওয়ালা যিনি, তিনি বলেন যে এটা তো আসলে একটু বস্তির মতো জায়গা, কিন্তু ওই রিক্সা চালক খুব ভদ্র ছিল। এই 3 দিন আগে সে তার পরিবার পরিজনকে নিয়ে ওই রিক্সাটা বিক্রি করে দিয়ে কোথায় চলে গেছে আমরা জানি না। তো এটা কিন্তু ওনাদের আসলে ঠিক 3 দিনই লেগেছিল ওই রিক্সা চালকের বাড়ির সন্ধান বের করতে। তার মানে হচ্ছে যেদিনই উনি বলেছেন তার আত্মীয়ের কাছে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা সেই খবর তাকে জানিয়ে দিয়েছেন, যার কারণে উনি ওনার পরিবার পরিজনকে নিয়ে চলে গেছেন। কোথায় গেছেন কেউ জানেন না। তো যাই হোক, এরপরে ওনার সন্তান হয়েছিল। শুধু একটা সন্তান না, এরপর আরো 2টো সন্তান, মানে টোটাল 3টা সন্তান জীবিত অবস্থায় ছিল। তার প্রথম সন্তান, মানে রিক্সাওয়ালার একটা শর্ত ছিল যে আপনার যে সন্তানই হোক না কেন, প্রথমে মাদ্রাসা লাইনে পড়ানোর চেষ্টা করবেন, তারপর অন্য লাইনে লেখাপড়া করবেন, এতে আল্লাহ বরকত দেবে। তো ওনার প্রথম সন্তানকে উনি মাদ্রাসায় পড়েছেন, কোরআনে হাফেজ হয়েছিল। পরবর্তীতে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে কানাডাতে সেটেলড হয়েছিলেন। কারণ অনেকেরই প্রাইভেসির ব্যাপার থাকে, কিন্তু ঘটনা যেহেতু ঘটেছে, এই ঘটনা আরো মানুষ জানুক। আর উনি আফসোস করেন যে কেন যে বললাম, নাহলে তো ওই রিক্সাওয়ালার সাথে আমার আবারও দেখা হতো। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে। রিক্সাওয়ালা কেন চলে গেলেন? রিক্সাওয়ালা চলে গেলেন এই কারণে, আসলে উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। যেহেতু ওনার দ্বারা একটা উপকার একজন পেয়েছেন, এখন দেখা গেল অনেক মানুষ তার কাছে এসে তাকে ডিস্টার্ব করতেন। হয়তোবা উপকার করার পরিবর্তে ওনার মনের মধ্যে অহমিকা সৃষ্টি হতো যে না, ওনার দ্বারা এই কাজ হয়েছে। মূলত যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা লোক, তারা যখন নিজের পরিচয় কোনোভাবে প্রকাশিত হয়ে যায়, তারা তখন লোকালয়ে থাকেন না। এটাই বহুকাল ধরে এটা হয়ে আসছে। এরকমটাই হওয়াটাই বাঞ্ছনীয় অবশ্যই। তা না হলে মানুষ তাকে পূজা করা শুরু করবে, আল্লাহকে বাদ দিয়ে তখন মানুষকে ইলাহ হিসাবে মানা শুরু করবে, মনে হবে যে এর মধ্যে আধ্যাত্মিক কিছু রয়েছে। তাই এরকম হতে পারে, যার কারণে প্রকৃত আল্লাহওয়ালা লোকজন তাদের নিজের পরিচয় প্রকাশিত হয়ে গেলে তারা সেখানে থাকেন না, যারা অন্য জায়গায় চলে যান। এমনটাই হয়েছিল। প্রিয় লিসেনার্স, ওই যে পানি পড়া, এরপর থেকে কিন্তু ওই যে পিশাচের সঙ্গে যে দেখা, এই সেই, এটা কিন্তু হয়নি। আর উনিও যে কন্টিনিউ পানিটা খাচ্ছিলেন, এর ফলে কি হয়েছে, ওনার ওই যে হ্যালুসিনেশনের যে সমস্যাটা, এই সমস্যাটা চলে গিয়েছিল স্থায়ীভাবে। উনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমি শেষ পর্যন্ত খবর নিয়েছি উনি এখনো ভালো আছেন, জীবিত আছেন। এতটুকু খালি পেয়েছে, কিন্তু ওনার সন্তান আদিরা এখন কি করে এই বিষয়ে আর কি, যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছিলাম তিনি কোনো তথ্য দিতে পারেননি। আর যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছিলাম তার নাম হচ্ছে ইয়াহিয়া নাম তার। তিনি বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, ম্যানেজার হিসাবে আর কি, একটা উইং এর ম্যানেজার হিসাবে। প্রিয় লিসেনার্স, আশা করছি ট্রেন চালকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।